পরবর্তী স্টেশন শোভাবাজার সুতানুটি, প্ল্যাটফর্ম ডান দিকে। সুপ্রভাত সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু সিসিআই। ঠিক যেরকম আপনাদেরকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশনে কালকে জানালাম যে আজকে বা এই পর্বটা কলকাতার বিখ্যাত এবং প্রাচীনতম, এক্স্যাক্টলি ঠিক বুঝেছেন, শোভাবাজার রাজবাড়ি বড় তরফের আনাচে কানাচে ঘুরে বেড়ানো, তাদের ইতিহাস জানা। ব্যাকগ্রাউন্ডটা তো বুঝতেই পাচ্ছেন, শোভাবাজারের ফেমাস লাল মন্দির। এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকবো শোভাবাজার রাজবাড়ির দিকে এবং যেতে যেতে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং জায়গা এবং জিনিস দেখানো, কিছু বিল্ডিংস, কিছু জায়গা দেখানো। হয়তো স্পেশাল কিছু নয়, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেই জায়গাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি, সেই বিল্ডিং গুলো কিন্তু একসময় রাজবাড়িরই পার্ট ছিল। তাই চলুন আজকের এই ঐতিহাসিক দিন, আমি ঐতিহাসিকই বলছি বিকজ কালচার ক্যানভাস ইন্ডিয়ার জন্য আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত। কেন না আপনাদের জন্য আজকে টিভিতে বা মোবাইলে বসে এই ইতিহাসটুকুনি পুজোর আগে আগে আপনারা জানতে পারবেন। এবং অবভিয়াসলি রাজবাড়িতে ঢুকছি, রাজবাড়ির পুজো আপনাদের জন্য আসছে। তাই চলুন এই পুরো পর্বটাকে নিয়ে আপনাদের সাথে একটা জমজমাট, যেরকম বলেছিলাম, পট বয়লার শুরু করা যাক। আসুন। মোড়ে ঢুকতেই এই দুটো বিল্ডিং আপনারা দেখতে পান হয়তো। এই দুটো বিল্ডিং কিন্তু শোভাবাজার ছোট তরফের রাজবাড়ির এখনকার বানানো বিল্ডিং, কিন্তু নামগুলো দেখে বোঝা যায় যে রাজবাড়ির। এবার এই বিল্ডিংটা যদি দেখেন এই সাইডে, এটা কিন্তু বড় তরফের বাড়ির তরফ থেকে শুরু হচ্ছে পরপর। ইনফ্যাক্ট সামনেই হলো জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজও কিন্তু একসময় রাজবাড়ির পার্ট ছিল, সেটা পরে হাত বদল হয়, বিক্রি বাট্টা হয়, সময়ের সাথে সাথে পুরো ব্যাপারটাই পাল্টে যায়। এবং কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা যত এগোবো, এই বাঁ দিকটা পুরোটা হলো বড় তরফের এলাকা, আর ডান দিকটা হলো পুরো ছোট তরফের এলাকা। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এগুলো সব এক একজন মহারানীর মহল ছিল, যেগুলো এখন পরিত্যক্ত বলতে পারেন। কি কিছুতে প্র্যাকটিক্যালি আমরা যা দেখি ওয়েসেন্সের প্রবলেম থাকতে পারে, কিন্তু একটা জিনিস খুবই ভালো যে ওরা যেরম ভাবে পারছে কালচারটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই 350-400 বছরের পুরনো ইতিহাস এবং কালচার গুলোকে ওনারা ভীষণ সুন্দর করে এখনো পর্যন্ত নিয়ম নীতি এখনো পর্যন্ত এক। এই ডিটেলস গুলো আরো জানবো আমাদের নিজস্ব প্রিয়, আগেও বলেছি, সৌমিতদা হলেন শোভাবাজার রাজবাড়ি বড় তরফের বড় ছেলে। তার সাথেই আজকে আমরা পুরো দিনটা কাটাবো এবং জেনে নেব তাদের ইতিহাসের কথা। আর চলুন, বাকি এখানে সময় আপনাদের ওয়েস্ট করব না, হাঁটতে থাকি। কথায় আছে, ব্রিটিশ রাজ্যের পতন হয় না, সূর্য ডোবে না। তাই এই শোভাবাজার রাজবাড়ির বড় তরফের মূল দরজায় আমরা দুটো সিংহকে উপরে দেখতে পাচ্ছি, নিচে ফুটবল। এই দুটো সিংহর প্রতীক হলো ব্রিটিশ রাজ্যের প্রতীকে একটা সিংহকে রিপ্রেজেন্ট করা হয়। নিচে যে বল দুটো দেখছেন সেটা অ্যাকচুয়ালি বল নয়, সেগুলো হলো পৃথিবী, যেটা আজকালকার পেন্টাররা করতে ঠিক পারে না, তাই জন্য ওটাকে বলের মতন করে দেওয়া হয়েছে। তো আমরা এটা থেকেই, এই এন্ট্রি পয়েন্ট থেকেই আমি যেটা বুঝতে বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে শোভাবাজার রাজবাড়ির রয়্যালটিটা কোন লেভেলে ছিল, আর এখনো সেই লেভেলটাই তাদের নীতি, তাদের কালচার সবকিছু নিয়ে মেনটেন করছে। চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। সৌমিতদা আমাদের জন্য হয়তো অলরেডি অপেক্ষা করছেন, আর দেরি না করে, ওনারও সময় নষ্ট না করে, আমরা আস্তে আস্তে আড্ডাটা শুরু করি শোভাবাজার রাজবাড়ির অন্দরে ঠাকুর বাড়িতে। দাঁড়ান, এখানে একটু দাঁড়াতে হবে। গেট দেখছেন এই কামানটা? এই কামানটা, এরকম কামান এই বাড়িতে আরো 10টা আছে। এই কামানটা এখানে লাগানোর কারণ ছিল, তখনকার দিনে তো অত দুর্গাপুজো হতো না, তাই
এই বাড়ির নিয়ম ছিল সন্ধি পুজো ঠিক শুরু হবে, তার ঠিক ওই মুহূর্তে এই কামানটা তারা হতো, তোপ দাগা হতো। এবার প্রশ্ন থাকতে পারে যে সামনে তো বাড়ি, অনেক মন্দির, এই তখন কিচ্ছু ছিল না, গঙ্গা অব্দি পুরো ওপেন এলাকা ছিল। তাই জন্যে তখনকার দিনে এই কামানটা তোপ দাগা হওয়ার পরেই কিন্তু লোকেরা বুঝতে পারছো যে রাজবাড়ির সন্ধি পুজো আরম্ভ হয়েছে। তাই এইটা ঢোকবার সময় ভাববেন না যে এটা এমনি সাজানো, এরকম আরো 10টা আছে এই বাড়িতে। আসুন। এই সেই ঐতিহাসিক দুর্গা দালান, আর কয়েকদিন পরেই ভরে উঠবে, মা সেজে উঠবেন। কিন্তু এইভাবে শোভাবাজার রাজবাড়ি হয়তো আগে কোনোদিনও দেখেননি, তাই চোখটা প্লিজ সরাবেন না, দেখতে থাকুন। এই পটবলারটা আপনারা না দেখলে সত্যিই মিস করবেন। আসুন দাদা, এই যে তীব্র গরমের মধ্যে তুমি আবারও আজকে সময়টা দিয়েছো, সেটা সিসিআই শুধু না, আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবে কৃতজ্ঞ তোমার কাছে। কেননা এই যে সুবর্ণ সুযোগ আমরা যেটাকে বলি, এটা আমাদের জন্য প্র্যাকটিক্যালি একটা মাহেন্দ্রক্ষণ হয়ে গেছে। কেননা এত সহজে এত কাছ থেকে বসে শোভাবাজার রাজবাড়ির গল্প শুনবো, এটাই আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। আমার অন্তত সেটা মনে হয়, সিসিআই টিমেরও সেটা মনে হয়। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি চিরকালই চেষ্টা করে এসেছি যে আমাদের বাড়ির ইতিহাসটাকে জনসমক্ষে তুলে ধরা। ঠিক। যে কোনো রাজনৈতিক কারণেই হোক, না ডান পক্ষ না বাম পক্ষ, কাউরই সেইভাবে এই বাড়ির ইতিহাসটাকে তুলে ধরবার ইচ্ছা হয়নি। আচ্ছা। অথচ বাংলার নবজাগরণ যে শুরু হয়েছিল, বলা যায় তার পীঠস্থান এইটা। আচ্ছা। কেন এই কথাটা বললাম তোমাকে, আমি আস্তে আস্তে যখন সবকিছু দেখাবো, যখন বলবো, তখনই বুঝতে পারবে। সেই জিনিসটাকে যেহেতু অনেকেই জানে না, আমার বাড়ি বলে আমাকে প্রায় দীর্ঘ 20 বছর 22 বছর ধরে নানান রকম লাইব্রেরিতে ঘুরে, সে তুমি ন্যাশনাল লাইব্রেরি বলো, বঙ্গীয় সাহিত্য পরিষদ বলো, ঘুরে ঘুরে আমাকে এইগুলোকে আবিষ্কার করতে হয়েছে। এবং সেগুলোই আজকে আমি তুলে ধরতে চাই, যাতে জনসমক্ষে এটা আসে। ঠিক তাই। এবং এই নিয়ে যদি কারোর কোনো চ্যালেঞ্জ করবার থাকে, আমাকে চ্যালেঞ্জ করতেই পারে। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করবার মতন শক্তি আমার আছে, মানে দৈহিক শক্তির কথা বলছি না। আমি যেখান থেকে এইগুলো খুঁজে খুঁজে বার করেছি, সেই রেফারেন্সগুলো দেওয়ার ক্ষমতা আমার আছে। বেশ। তুমি যখন আজকে এসছো, ভালোই হয়েছে। তোমাকে আমি সবিস্তারই বলতে চাই। মানে এটা থেকেও তো একটা জিনিস সৌমিকদা, এই এপিসোড বা এই সিজন শোভাবাজার রাজবাড়ি বড় তরফের যে সিজনটা আমরা লোকসমক্ষে আমরা নিয়ে চলে আসছি, সেখানেও তাহলে এটাও বলা যায় যে গাইডদের আগামী দিনে গাইডেন্সটা ভালো হবে, তারা যদি মন দিয়ে এই এপিসোডটা ভালো করে দেখে, মানে অন্তত সঠিক তথ্য নিয়ে আসতে পারবে লোকেদেরকে জানানোর জন্য। তাদের তো হওয়া উচিত, বা তারা যদি কোনো জায়গায় কোনো সভা করে, আমি গিয়ে তাদেরকে বোঝাতেও চাই। আচ্ছা। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমাকে তার জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে না। আমি চাই আমার বাড়ির ইতিহাসটা জনসমক্ষে উঠে আসুক, ভুলভাল তথ্য ছাড়া। এখন সেটা ডিপেন্ড করছে এই যে সংস্থাগুলো গাইড নির্বাচন করে তাদের উপর। আমি তো উপযাজক হয়ে গিয়ে তাদেরকে বলতে পারি না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কানে এলে আমি তার প্রোটেস্ট করতে পারি, মাথাতিরিক্ত কিছু ভুলভাল বললে, এর বেশি আমি কিছু পারবো থাকে না। দাদা, তাহলে আড্ডার একটা আমরা একটু প্রশ্ন উত্তরের মধ্যে যেতে চাইবো না, আমি তোমার কাছে সিম্পলি একটুখানি রাদার মানুষের কৌতূহল বিশেষগুলোকে আমি তোমার কাছে জিজ্ঞেস করে তুলবো আর কি। দাদা, প্রথমেই জানতে চাইবো, জানি না কত লোকে এটা জানতে চেয়েছে, শোভাবাজার রাজবাড়ি, এই যে দেব ফ্যামিলি, মহারাজা নবকৃষ্ণ দেব, এই দেব ফ্যামিলির সূত্রটা কোথায়? মানে কবে এখানে আসলেন, কোথায় ছিলেন, মানে এই জিনিসটা আমাদের দর্শক বন্ধুরা যদি জানতে পারে। দেখো, এই দেব ফ্যামিলির যদি তুমি সূত্রপাত জানতে চাও, তাহলে তোমায় বলি, আমি হচ্ছি এই পরিবারের, দেব পরিবারের 33তম পুরুষ। আচ্ছা। আমার আগে 32 জন আছে। আচ্ছা। তোমার যদি জানবার ইচ্ছে থাকে, আমার কাছে
সেই 32 জনের নাম আছে। আচ্ছা, আমি তোমায় দিয়ে দিতে পারি। সেই বংশ তালিকা নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং এটা ভারত সরকার দ্বারা স্বীকৃত। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গে যারা বাস করি তাদের বেশিরভাগই আমরা নিজেদেরকে বাঙালি বলি, ঠিক তাই। কিন্তু আমাদের অরিজিন যেটা সেটা হচ্ছে কোলাচল, বর্তমানে যেটা তেলেঙ্গানা। আচ্ছা, রাজা বিজয় শ্রীহরি দেব, তার সঙ্গে চোল রাজার মতামত না মেলার জন্য তার জীবন সংশয় হয় এবং তিনি রাতারাতি তার সভাসদদের নিয়ে তিনি তার রাজ্য ত্যাগ করেন। আচ্ছা, করে বিজয় শ্রীহরি দেব আসেন কনৌজে, তারপর কনৌজ থেকে তার বংশধররা আসেন দিল্লি। আচ্ছা, দিল্লি থেকে তারা যান হরিদ্বার, হরিদ্বার থেকে তারা বঙ্গের কর্ণ সুবর্ণ অর্থাৎ মুর্শিদাবাদের কাছে আচ্ছা, তারা চলে আসেন। তখন বাংলায় রাজত্ব চলছে সেন বংশের। আচ্ছা, আমাদের গোত্র হচ্ছে মধ্যকল্ল গোত্র। আচ্ছা, তো সেন বংশের রাজারা কর্ণ সেন আচ্ছা, তখন মধ্যকল্ল গোত্রের শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেখে তখন বলেন আপনারা সারা বাংলায় ছড়িয়ে গিয়ে শিক্ষাদান করুন। আচ্ছা, তো তখন 8টা গোত্রে ভাগ হয়ে, আমি সেই গোত্রটাও তোমায় আমি বলে দেবো, আচ্ছা, 8টা গোত্রে ভাগ হয়ে আমরা সারা বাংলায় ছড়িয়ে পড়ি। আচ্ছা, এবং মূল খণ্ডটা আমরা কর্ণ সুবর্ণ থেকে আসি মুড়াগাছা বলে জায়গা, যেটা আগে নদিয়ার আন্ডারে ছিল। আচ্ছা, সরি, আগে ছিল 24 পরগনার আন্ডারে, আচ্ছা, এখন সেটা নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে হয়ে গেছে। আচ্ছা, এই মুড়াগাছা এসে তারপর আমাদের পরিবার আবার দুটো ভাগ হয়, একটা ভাগ ত্রিপুরায় চলে যায়, আচ্ছা, এবং আর একটা ভাগ আসে কলকাতাতে। আচ্ছা, কলকাতাতে এসে এখন যেখানে ফোর্ট উইলিয়াম, আচ্ছা, সেইখানে আমরা বাড়ি করে থাকতে আরম্ভ করি। আচ্ছা, এবং তখন যার নাম পাওয়া যায় তিনি তখন ওখানে একটা বিশাল প্রাসাদ করে তিনি থাকতেন। আচ্ছা, এদিকে সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করে, অর্থাৎ ব্রিটিশদের আক্রমণ করে প্রথমবার, তখন ব্রিটিশদের যে ফোর্টটা ছিল সেটা ছিল এখনকার যেখানে বিবিডিবাগ সেই অঞ্চল। আচ্ছা, সিরাজদৌল্লা এসে সেই ফোর্টটাকে পুরো গুঁড়িয়ে দেন। আচ্ছা, ব্রিটিশরা পরাজয় স্বীকার করে নিয়ে এখান থেকে পেঁচিয়ে নৌকায় করে চলে যায় পলতা অঞ্চলে। আচ্ছা, তারপর ব্রিটিশরা আবার যখন ফিরে আসেন তখন তারা ঠিক করেন বর্তমান যেখানে ফোর্ট উইলিয়াম সেখানে তারা একটা ফোর্ট তৈরি করবে। আচ্ছা, তখনকার দিনে তো এত গাড়ি বা না, কিছু এত ব্যবস্থা কিছু ছিল না, ছিল না। তখন নৌকোটাই মেন। হ্যাঁ। তো গঙ্গার তীরবর্তী ওই জায়গাটায় করবেন বলে ঠিক করেন। সেই সময় আমাদের যে জমিটা ছিল সেই জমিটার জন্য ওরা আমাদের কাছ থেকে আমাদেরকে টাকা দিয়ে ওই জমিটা নেন। আচ্ছা, এবং আমাদেরকে তখন আরপুরি লেনে জমি দেন। আচ্ছা, আরপুরি লেনটা হচ্ছে মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে। আচ্ছা, কিন্তু 3 ভাইয়ের ছোট ভাই নবকৃষ্ণ আচ্ছা, মায়ের খুব ভক্ত ছিলেন এবং উনি সকালবেলায় প্রত্যেকদিন মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে যেতেন। আচ্ছা, ওইখান থেকে গঙ্গা স্নানের খুব অসুবিধা হচ্ছিল বলে উনি পরবর্তীকালে শোবাজারে এই অঞ্চলটি কেনেন। আচ্ছা, কিনে 17 বিঘা 12 কাটা 3 ছটাক, অর্থাৎ 17 বিঘা 12 কাটা 3 ছটাক জমির ওপর এই বাড়িটিকে তিনি তৈরি করেন, সুবিশাল প্রাসাদ তৈরি করেন। এবং এই বাড়িটি এখন যে অংশটা রয়েছে এর বাইরে আগে যে জিনিসটা ছিল সেটা আমার কাছে একটা স্কেচ আছে। আচ্ছা, আমি তোমাকে দেখালে দেখতে হবে, তার মধ্যে কাছারি বাড়ি ছিল, তার মধ্যে কুস্তির আগ্রা ছিল, তার মধ্যে লন টেনিস কোর্ট ছিল, বাড়ির মধ্যেই ছিল, তার মধ্যে পুকুর ছিল, তার মধ্যে ঘোড়া রাখার জায়গা ছিল, এবং হাতিবাগান নামটা তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই, শুনেছো। হ্যাঁ, একদমই তাই। তো মহারাজা যখন উপাধি পান দিল্লি থেকে, রাজা নবকৃষ্ণ, তখন তিনি হাতি রাখবারও ব্যবস্থা করেছিলেন এবং সেই জন্য হাতিবাগানে হাতি থাকতো বলে হাতিবাগান নাম, ওনারই হাতিগুলো ওখানেই রাখা থাকতো। সেই জন্য হাতিবাগান নাম হয়েছে। তো এই যে কাছারি বাড়ি, এই কাছারি বাড়ির কাজটা কি ছিল? এই কাছারি বাড়ির কাজটা ছিল সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, ঠিক। এই পুরো জায়গাটার ট্যাক্স সংগ্রহ করা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এই জায়গাগুলো থেকে, এবং এখন যে জায়গাটা সুন্দরবন, আচ্ছা,
এই জায়গায় পুরো ট্যাক্সটাকে গ্রহণ করা। মানে প্র্যাকটিক্যালি বলা যেতে পারে তখনকার দিনের প্রায় মানে সরকারের রিপ্রেজেন্টেশনে যে ট্যাক্স আদায় করার যে ব্যাপারটা, এটাই এই বাড়িতেই হতো, এই কাছারি বাড়িতে হতো। আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে তখন একজন উঠতি বড় লোক বাবু, আচ্ছা, তিনি একদিন ওয়ারেন হেস্টিংসের কান ভাঙান যে এই যে আপনাদের ট্যাক্সটা ওনারা নিচ্ছেন, আপনারা কি কোনোদিনও দেখেছেন যে ওনার কোষাগারে আপনাদের যে হিসেবটা দিচ্ছেন সেই টাকা আছে না তার থেকে কম টাকা আছে? তার কারণ মহারাজা নবকৃষ্ণ প্রচুর দান ধ্যান করতেন, তো সেইটা রাজা নবকৃষ্ণ কানে আসে। একদিন সকালবেলায় উনি ওয়ারেন হেস্টিংসকে ডেকে বলেন, আজকেই আপনি আপনার কোষাগার চলুন চেক করবেন। আচ্ছা। এবং কোষাগারে গিয়ে দরজা জানলা বন্ধ করে যখন টাকা বা পয়সা কড়ি গোনা হয়, দেখা যায় যে টাকা ওইখানে থাকার কথা তার থেকে অনেক বেশি টাকা রয়েছে। তখন হেস্টিংসও খুব লজ্জায় পড়ে যান। তার লজ্জায় পড়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস যখন প্রথম ভারতে আসেন তখন তিনি ইংরেজদের কেরানি ছিলেন। আচ্ছা। কেরানি পদে তিনি এখানে এসেছিলেন। এসে তার নিজের ইচ্ছাতে তিনি 18 বছর বয়সে এক ছেলের কাছ থেকে তিনি পার্সি ভাষা শিখেছিলেন। আচ্ছা। বিনিময়ে ওই 18 বছরের ছেলেটিকে তিনি ইংরাজি শিখিয়েছিলেন এবং তাকে তখনকার দিনে 40 টাকা ভাতা দিতেন তার জন্য। আচ্ছা। এই 18 বছরের ছেলেটি হচ্ছেন পরবর্তীকালে মহারাজা নবকৃষ্ণ। ওকে। আচ্ছা। তো তার গুরুদেব তার কাছে লজ্জা পেয়েছেন। 2 নম্বর জিনিস, তিনি যে জিনিসটা দেখতে এসেছেন তার থেকে অনেক বেশি টাকা রয়েছে কোষাগারে, এলো কোথা থেকে? তখন তিনি মহারাজা নবকৃষ্ণকে জিজ্ঞেস করার পর মহারাজা নবকৃষ্ণ বলেন যে আমারও এখানে অনেক টাকা আছে, সেই জন্যই টাকার অঙ্কটা বেশি। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে তোমায় বললাম লন টেনিস কোর্ট, কুস্তির আখড়া, এগুলো কি জন্য? এই বাড়িটা তৈরি করার পর থেকে প্রথম থেকেই এখানে ব্রিটিশদের আগমন ছিল। আচ্ছা। তো ব্রিটিশরা এলে তাদেরকে নানান রকম ভাবে তাদেরকে মানে খাওয়ানো পড়ানো সবকিছু আপ্যায়ন করা হতো। তার সময় তারা লন টেনিস খেলতে যাবে, তাদের জন্য লন টেনিস কোর্টটা ছিল। এবং বাড়ির যে যোদ্ধা লেঠেল, ঠিক, তারা নিজেদের দৈহিক ব্যায়ামের জন্য ওই কুস্তিগিরটা ছিল, কুস্তির আগ্রাটা ছিল। সেখানে বাবুরাও মাঝে মাঝে যেতেন কুস্তি দেখতে। আচ্ছা। আর এই বাড়ির আরো একটা বড় বিশেষত্ব হচ্ছে, তোমরা ঢোকবার সময় বাড়িতে দেখেছো মনে হয় যে দুদিকে যে দুখানা সিংহ রয়েছে। বলছিলাম আমি ওই দর্শক বন্ধুদের ওই কথাটাই বলছিলাম, কিন্তু তোমার মুখে যদি একটুখানি শুনি। সেই সিংহের সামনে থেকে লম্বা একটা ঘর ছিল, বর্তমানে যেখানে লাল মন্দির সেন্ট্রাল এভিনিউর ওপর, ঠিক সেই অবধি ওইটা একটা টানা ঘর ছিল, কোনো মধ্যখানে ভাগ ছিল না, একটা টানা বাড়ি, টানা ঘর। সেটার ভেতর দিয়ে সোজা ওই অবধি যাওয়া যেত যাওয়ার জন্য। এটা বেসিক্যালি ছিল মেয়েরা, তখনকার দিনে পর্দানসীন ছিলেন, মেয়েরা যাতায়াতের জন্য। ওইটা ওই অবধি গিয়ে ওইখান থেকে আবার এই স্কুলের দিকে গিয়ে বাড়িটা চারদিক দিয়ে এরকম ভাবে ঘেরা ছিল। আমি তোমাদেরকে তখনকার স্কেচটা দেখালি, তোমরা বুঝতে পারবে। পরবর্তীকালে রাজা নবকৃষ্ণর পরে আরো অনেকে এসছেন। এই লাল মন্দির যেহেতু তোমাদেরকে বললাম, সেই সম্বন্ধে একটুখানি বলে নি। আমার যিনি বাবা তার নাম সন্দীপ নারায়ণ দেব, তার যিনি বাবা অর্থাৎ আমার দাদু হন তার নাম ইন্দ্রনারায়ণ দেব। আচ্ছা। তার বাবার নাম ছিল গুণেন্দ্র নারায়ণ দেব। আচ্ছা। তার বাবার নাম ছিল সুরেন্দ্র নারায়ণ দেব। আচ্ছা। এই সুরেন্দ্র নারায়ণ দেব এই বাড়ির মধ্যে যে পুকুরটি ছিল, যেটা বর্তমানে 55 টেলিফোন এক্সচেঞ্জ হয়ে গেছে, আচ্ছা, সেই পুকুরটিতে একবার স্নান করতে নেমে হঠাৎ দেখেন যে একজন মানুষ একটা মূর্তি খুঁজে পেয়েছেন, এইটুকুন মূর্তি, 1 হাতও হবে না, অষ্টধাতুর মূর্তি। কিন্তু যে মূর্তিটা পাওয়া যায় কালী, মা কালীর, সেটা এমনি যে কোনো কালী ঠাকুরের থেকে একদম সম্পূর্ণ আলাদা মায়ের মুখ। তোমরা কালী ঠাকুর যদি দেখে থাকো, দেখবে মায়ের একটা পা মাটিতে থাকে, একটা পা শিবের উপরে থাকে। বলতে পারবে কোন পাটা শিবের উপরে থাকে? জানা হলে
ডান পাটা থাকে, রাইট। এই কালী মূর্তিটা দেখলে দেখবে মায়ের বাঁ পা শিবের উপরে রয়েছে, ডান পা মাটিতে, বামা কালী যেটাকে বামা কালী বলা হয়। এবং এই কালী কিন্তু কলকাতা শহরে খুব কম আছে এবং খুব শক্ত তন্ত্র পুজোয় ওনাকে তো এই যে শাক্ত কথাটা বললে এবং শক্ততন্ত্র, আমরা হচ্ছি প্রথম থেকেই তোমার বৈষ্ণব, ঠিক তাই। আমার বাড়ির মধ্যে শক্তির আরাধনা কালী ঠাকুরের করতে পারবো না শাক্ত মতে, যে কারণে তখন ওই মূর্তিটিকে বাড়ির বাইরে প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা। তখন তার পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হয়, তখন একে বলা হতো নয়া রাস্তা, এখনো অনেক পুরনো লোক বলে নয়া রাস্তা। আচ্ছা। তো ওই মূর্তিটিকে কেন্দ্র করে তখন রাস্তাটি তৈরি হয় এবং মূর্তির দুদিক দিয়ে রাস্তাটা তৈরি হয়। তার এর পেছনে আরো কারণ আছে, সেটা আমি লোকের মুখে অনেক কিছু শুনেছি, কিন্তু তার ইতিহাস আমি কোথাও খুঁজে পাইনি। যেটা শুনেছি সেটাই বলি, যে যখন নয়া রাস্তা তৈরি করতে আরম্ভ করে ব্রিটিশরা, তখন এই ফোর্ট উইলিয়াম থেকে ব্যারাকপুরে যাবার জন্য, মিলিটারিরা যাবার জন্য এই রাস্তা তৈরি করা হয়। আচ্ছা। এবং এই রাস্তা তৈরি করতে গিয়ে তখন ওই মন্দিরটাকে যখন ভাঙতে যাওয়া হয়, তখন দুজন লোক মারা যান। আচ্ছা। সেই থেকে এই দেশীয় যারা কুলি ভাঙবে তারা আর ভাঙতে রাজি হয়নি। তখন ঠিক হয় এটাকে মন্দির করে দুদিক দিয়ে রাস্তা করা হবে, মানে ওটাকে ঘাটানো হবে না। তো সেইভাবেই এখনো রয়েছে। তো দেখো, এইটা আমার কাছে শোনা কথা, কিন্তু বাকি যেগুলো বললাম সেইগুলোর ইতিহাস কিন্তু আমার কাছে রয়েছে। একদমই তাই। এটা হলো একরকম, তুমি যেটা জানতে চাইলে সেটা আমি বললাম। এবার দর্শকরা যদি এটাকে নিতে পারেন ভালো কথা, যদি কেউ আমায় চ্যালেঞ্জ করেন আমি তাদেরকে দেখিয়েও দিতে পারি। না, এরকম চ্যালেঞ্জিং ভিডিওস তো আমরা অনেকেই দেখেছি, তুমিও দেখেছো, সেটা না হয় আমরা একটু পরবর্তী সময় কথা বলবো। কিন্তু আসলে যেটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট, যে এই বাড়ির ইতিহাস। দেখো, আমি একটা কথা বলি, এই জায়গাটাতে আজকে যেরকম মেঘলা রয়েছে ঠিক কথা, কিন্তু প্রচন্ড গরম, হাওয়া দিচ্ছে না, প্রচন্ড তাপ। চলো একটু ঠাকুরদানের ভেতরে বসে সেটাই বেটার, ওখানে একটু পাখার হাওয়া পাওয়া যাবে। চলো। আচ্ছা দাদা, ঢুকতে ঢুকতে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আর্কিটেকচার গুলো, এগুলো কি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সিমিলার ভাবেই আছে? মানে মানে এই জিনিস তো দেখা যায় না, আমরা অনেক বনেদি বাড়ি দেখেছি, কিন্তু এই যে কাজ, এই কাজের সম্বন্ধে যদি ঢুকতে ঢুকতে একটু যেতে যেতে বলো আর কি। 1757 খ্রিস্টাব্দে যখন প্রথম পুজোটা হয়, তখন এই ঠাকুরদানটা ছিল না। আচ্ছা। তখন এই ঠাকুরদালানও ছিল না, তখন এই যে লম্বা জায়গাটা দেখা যাচ্ছে, এই দেয়ালে এতগুলো দরজা রয়েছে, এই জায়গাটাও ছিল না, এটা ফাঁকা ছিল। তখন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ঠাকুর দালানের মুখোমুখি যে জায়গাটা, আচ্ছা, এইটা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওইটা হচ্ছে নাচঘর। আচ্ছা। এই নাচঘরের ইতিহাস আমি তোমাকে একটু পরে বলবো। বেশ, আমরা ওইখানে যেতে যেতে না হয় ব্যাপারটা শুনবো। হ্যাঁ, ঠিক আছে, ভেতরে যাওয়া যাক তাহলে। সমিতা, ভেতরে এসে যথেষ্ট আরাম লাগছে এখন। হ্যাঁ, ওই জন্যই বললাম যে ভেতরটাই চলো, কারণ বাইরেটায় হাওয়া নেই তো, খুব গরম লাগছে এখন। এই বর্ষার সময় বদ্ধতা একটা, ময়েশ্চার বলে প্রচন্ড ঘাম হচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে হাইট ঠাকুর দালানের, এবং যা মোটা দেওয়াল, চুনসুরকির দেওয়াল, এখানে মানে শীতকাল গরমকাল যে সময় আসো তোমার একটা প্রেজেন্ট ওয়েদার থাকে। সেই জন্যই বললাম চলো ভেতরে। আর এটার হাইট সমিতদা 22 ফুট তো নিশ্চয়ই। কত? 22। এটা 32 থেকে 35 ফুট হাইট। মানে আমরা তো এখানটা তো গরম ঢুকতেই পারে না, মানে অদ্ভুত লাগছে না? মানে সব থেকে ব্যাপারটা নোটিস করছেন, আগের দিনে হয়তো দেখেছেন, পেছনে কিন্তু আমাদের মা দুর্গা তৈরি হচ্ছেন। পুজোর সময় আস্তে আস্তে কাছে চলে আসছে। দাদা, তোমাকে যখন তোমার সাথে বাইরে বসলাম, ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলছিলাম, তোমার মুখেই শুনলাম যে এই যে তুমি তথ্যগুলো দিচ্ছ, তথ্য দেওয়ার সময় একটা কথা তুমি উল্লেখ করলে, একবার নয় বেশ 2-3 বার, যে চ্যালেঞ্জ আমি এটাতে করতে রাজি আছি, যে তথ্যগুলো আমি দিচ্ছি। আর এটা একদম ঠিকই, মানে আমরা তো নিজে পার্সোনালি তোমাকে অনেক বছর চিনি, আমি প্র্যাকটিক্যালি দেখেছি তুমি কি পরিমাণে পড়াশোনা করো এই বাড়ির ইতিহাস এবং বাংলার ইতিহাসকে নিয়ে। আমি একটু তোমার কাছে জানতে চাইছি, মানে এমন কি কিছু তোমার চোখে পড়েছে বা এমন কিছু এসেছে সেই ব্যাপারটা নিয়ে? দেখো, এই যুগটা হচ্ছে মিডিয়ার যুগ। একদমই তাই। এবং মিডিয়া শুধু মিডিয়া নয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ভীষণভাবে। তো এইখানে আমি তোমার নাম বলবো না,
এখন দুটো জিনিস চলে খুব, একটা হচ্ছে পজিটিভ পাবলিশিং আর একটা হচ্ছে নেগেটিভ পাবলিশিং। Correct. পজিটিভ পাবলিশিং করতে গেলে তোমাকে নিজের মধ্যে কিছু থাকতে হবে। ঠিক। নিজের মধ্যে যদি কিছু না থাকে, ফাঁপা জিনিস দিয়ে তুমি পাবলিসিটি পাবে না। কিন্তু নেগেটিভ পাবলিসিটি পেয়ে যাবে কিভাবে? তোমাকে উল্টো পাল্টা কিছু এমন বলতে হবে যেটা নিয়ে লোকে আলোচনা করবে, ঠিক তাই। এবং তাতে তোমার নামটা আরো ভেসে আসবে। তো কলকাতারই একটা খুব নামকরা পরিবার, অনেক পুরনো পরিবার এবং নামকরা পরিবার, তাদেরই একজন আমি দেখলাম, তিনি একজন অভিনেতার সঙ্গে ঠিক, ঠিক। মানে দিতে গিয়ে, বাইট দিতে গিয়ে অভিনেতাকে তিনি এমন কিছু নেগেটিভ কথা বলেছেন যার ইতিহাসে কোনো মূল্য নেই, কোথাও পাবে না, উল্লেখ নেই আর মূল্য নেই। তিনি এটা দুটো কারণে করতে পারেন না। একটা, শোভাবাজার রাজবাড়িকে হেয় করবার জন্য, সে তো অনেকেই করে, কিন্তু তাকে কিছুই করতে পেরেছে, কিছুই করতে পারেনি। আর আরেকটা কারণে করতে পারেন, নিজেকে জাহির করবার জন্য। এখন তিনি এই দুটোর মধ্যে কোনটা করেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম বেশ কয়েক হাজার লাইক পড়েছে এবং অনেকেই সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। ভুল তথ্য দিয়ে এরকম ভাবে লাইক কি পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? তোমাকে আমি যদি মুড়ি এবং বাদাম দিই শুধু, তুমি কিছুক্ষণ খাবার পর আর খাবে না, কিন্তু সেই মুড়িটা আর বাদামটা যদি আমি তেল দিয়ে, লঙ্কা দিয়ে, মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং টক দিয়ে মেখে দিই, অর্থাৎ ঝালমুড়ি করে দিই, তুমি কিন্তু কন্টিনিউয়াস খেয়ে যেতে থাকবে। ঠিক তাই, ঠিক তাই। এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে ঝালমুড়ি। তাই আমি তার নামও উল্লেখ করতে চাই না, একদমই না, এবং তাকে পাবলিসিটির মধ্যেও আনতে চাই না। এরকম অনেক আসে, অনেক যায়। শোভাবাজার রাজবাড়ি কিন্তু তার নিজস্ব গরিমা এখনো, আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে। ঠিক তাই। এই ব্যাপারে তোমার একটা কথা বলি, এবারে আমাদের পুজো হবে 259তম পুজো, আচ্ছা। 258 বছরের। আজও অবধি আমাদের বাড়ির কোন পরিবারের বৌরানীরা, রাজকুমারীরা, রাজকুমাররা কেউ ঠাকুরের কোনো জিনিস আমরা হাত দিতে পারি না, এমনকি ফল কাটতে পারি না, ফুল সাজাতে পারি না, কিচ্ছু করতে পারি না। তার কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী পুজোর কাজটা পুরোটাই করতে হবে ব্রাহ্মণদেরকে। আচ্ছা। তাহলে আমরা কি করি? আমরা যেটা করি, আমরা হচ্ছে বাড়ির তদারকি করি, এই জিনিসগুলো নিয়মাবলী অনুপাতে হচ্ছে কিনা সেটা দেখি, এবং পুজোয় মায়ের কাছে নিজেদের যে আশা আকাঙ্ক্ষা গুলো আছে সেগুলো নিবেদন করি, অঞ্জলি দিই, এইগুলো আমরা করি। এই কাজগুলো যারা করে তাদের মতন, তাদের জন্য আমাদের বাড়িতে 20 জন লোক আছে। আচ্ছা। তারা শুধুমাত্র এই ঠাকুর দালান এবং ঠাকুরের কাজই করে। ইনফ্যাক্ট আমি তোমার সাথে দেখা করতে আসার আগেই অজিতদার সাথে দেখা হলো। অজিতদা আমাদেরকে অনেক তথ্য দিলেন। অজিত মানে হচ্ছে আমাদের যে পাচক, হ্যাঁ, মানে ঠাকুরের ভোগ যে তৈরি করে। তোমাকে একটা কথা বলি, আমাদের এই বাড়িতে টোটাল ব্যাপারটাই হচ্ছে বংশানুক্রমিক। ঠিক তাই। কেন বললাম? তার কারণ হচ্ছে এই যে বর্তমানে 20 জন লোকের আমি কথা বললাম যারা ঠাকুর দালানের কাজ করে, ঠাকুরের কাজ করে, এরা কিন্তু বংশানুক্রমিক ভাবে, এরা সবাই ব্রাহ্মণ। আচ্ছা। বংশানুক্রমিক ভাবে আমাদের বাড়িতেই থেকে আসছে। আগে এদের বাবারা ছিল, তার আগে তাদের বাবারা ছিল, এবং এরা কলকাতার বুকে শোভাবাজার অঞ্চলে তারা পরিবার নিয়ে থাকে বিনা পয়সায়। ঠিক তাই। মাস গেলে তারা কিন্তু একটা মাসোয়ারা পায় এই কাজের জন্য। সেটা এখনো চলে। আমাদের এই বাড়িতে যারা এই কাজগুলো করে তাদের একজন অংশের এখানে কাজ করলেই হবে, এরকম অনেকে আছে, এখনো আছে। আজকে তো রোববার, আজকে আরো বেশি আছে। হ্যাঁ। যারা ব্যাংকে কাজ করে, পরিবারের। আচ্ছা। অনেকেই আছে ব্যাংকে কাজ করে, তারা ওই পুজোর সময়টা, দুর্গা পুজোর সময় তারা এখানে থাকে ছুটি বলে ব্যাংকে, অন্য সময় তারা ব্যাংকে কাজ করছে। আচ্ছা। তারাও কিন্তু এখানেই থাকছে। আর অজিতের ব্যাপারটা হচ্ছে, অজিতের ও বংশানুক্রমিক ভাবে রয়েছে। আমি তো অজিতের ফ্যামিলির, অজিতকে নিয়ে 4 পুরুষ দেখছি। যেমন এখন ভোগ তৈরি করে অজিতের 2 ছেলে। আচ্ছা। এর আগে অজিত করতো,
তার আগে অজিতের বাবা গৌর করতো, আচ্ছা তার আগে অজিতের দাদু শ্রীপতি করতো। আচ্ছা তো আমি এই চারজনকেই দেখে এসেছি। দাদা আরেকটা ছোট্ট মানুষের একটা কনফিউশন আছে, মানে ইনফ্যাক্ট কালকেও একটা আড্ডা স্থলে বসেছিলাম, আমাকে একজন বললেন যে আরে আমি তো শোভাবাজারে গেছি বহুবার, লাল বিল্ডিং। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ শোভাবাজারের বাড়ি তো নিশ্চয়ই ওটা, কিন্তু বাঁ দিকে আসল যেটা আমাদের সিংহ দুয়ারওয়ালা বাড়িটা সেটা হলো আসল, সেটাই হলো প্রথম। সেই বাড়িটা হওয়ার অনেক বছর পরে, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ, বলছে না ওইখানেই তো মেন পুজোটা হয়। আসলে এই যে দুটো বাড়ির ডিফারেন্সিয়েশনটা যদি তুমি একটু বলো আমাদের। দুটোই কিন্তু আসল বাড়ি, ঠিকই তাই, একটা পুরনো বাড়ি, একটা নতুন বাড়ি। মহারাজা নবকৃষ্ণের যে বাড়িটা প্রথম করেছিলেন, যেখানে তুমি এখন ঠাকুরদানে বসে গল্প করছো, এটা হচ্ছে পুরনো বাড়ি। পরবর্তীকালে ওনার ছোট ছেলে হবার পর, অর্থাৎ রাজা রাজকৃষ্ণ আচ্ছা হবার পর, তিনি তাকে 1786 সালে তার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করতে আরম্ভ করেন। আচ্ছা এই বাড়ির দক্ষিণ দিকে, আচ্ছা অর্থাৎ রাস্তার ওপারে ওপারটাতে। এবং সেই বাড়িটি শেষ হয় 1790 সালে। আচ্ছা তারপর মহারাজা নবকৃষ্ণ রাজকৃষ্ণকে ওই বাড়িটি দেন এবং ওখানে আবার দুর্গাপুজো আরম্ভ করেন। আচ্ছা এই বাড়িতে দুর্গাপুজো আরম্ভ হয়েছিল 1757, ওইখানে আরম্ভ হয় 1790। আচ্ছা। এবং দুটো বাড়ি সমান রীতিনীতি মেনে পুজো হয়, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা 1757 সালে যার কথা অনুযায়ী, যে বিদ্বান পণ্ডিতের কথা অনুযায়ী যেভাবে ঠাকুরের মূর্তি তৈরি হয়, ওই বাড়ির যখন পুজো আরম্ভ হয় তখন তিনি ইহ জগতে নেই। আচ্ছা যার ফলে ও বাড়ির সিংহটাকে, এবং তখনকার দিনে ব্রিটিশরা পুরোপুরি আমাদের দেশে জেকে বসেছে, যে কারণে ও বাড়িতে যে সিংহটাই আছে, সেই সিংহটি তোমরা দেখবে সিলভার রঙের দেখেছি আমি, রূপালী রঙের। তার কারণটা হচ্ছে তখনকার দিনে ডাকের সাজ, আমাদের ঠাকুরের তো সাজ ডাকের সাজ, ডাকে আসতো, বাইরে থেকে জার্মানি থেকে আসতো। তো তখন জার্মানি থেকে রূপোর পাত আনা হতো। আচ্ছা এনে সিংহকে পুরো রূপোর পাত দিয়ে মুড়ে দেওয়া হতো, এবং রূপোর পাত দিয়ে মুড়লে সেটা সিলভার কালারই আসে। আর একদমই তাই। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে রাজত্ব যায়, সবকিছু যায়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তো এখন তো আর সিংহকে এরকম ভাবে পাত দিয়ে মুড়ে সেইভাবে বিসর্জন দেওয়া যায় না। আচ্ছা, মানে রূপোর পাতগুলো বিসর্জন চলে যেত, ওই অবস্থাতেই বিসর্জন যেত। ওরে বাহ! তো এখন যার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে রূপলি পাতের জায়গায় রূপলি রং করে দেওয়া, প্রতীকী হিসেবে একটা। এটাই তফাৎ। আর একটা তফাৎ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে দুর্গাপুজোর এই যে মা আমার পেছনে তৈরি হচ্ছেন, সেই কাঠামোটি পুজো হয় রথের দিনকে। আচ্ছা, মায়ের যে ডান পা, এই পায়ের যে বাঁশটি লাগে 3.5 হাত লম্বা, সেটাকেই কাঠামো হিসেবে পুজো করা হয়। আচ্ছা, একইভাবে ওদের বাড়িতেও সেই ডান পায়ের পুজো বাঁশটিকে কাঠামো পুজো করা হয়, তবে সেটা হয় উল্টো রথের দিনকে। সেম দিনে হচ্ছে না? না। আচ্ছা, বড় ছেলের হয় হচ্ছে রথের দিন, ছোট ছেলের কাঠামো পুজো হয় উল্টো রথের দিন। আচ্ছা, দুটো আলাদা আলাদা দিনে পুজো হয়। আচ্ছা, বাকি রীতিনীতি মোটামুটি সবই এক। বেশ। আর একটা ছোট্ট মানে মানুষের প্রশ্ন এটা, দুই বাড়ির সম্পর্ক কেমন? একটা সময় ছিল যখন রাজা নবকৃষ্ণ মারা যাওয়ার পর তার বিশাল জায়গা জমি সম্পত্তি নিয়ে কাকা এবং ভাইপোর মধ্যে, দুজনেই সমবয়সী, আচ্ছা, অলমোস্ট, রাদার ভাইপো কাকার থেকে একটু বয়সে বড় ছিল। আচ্ছা আচ্ছা, তখনকার দিনে এটা তো আর বড় পরিবার, এখনকার দিনে বড় পরিবার। আমার অনেক কাকা আছে, পিসি আছে, যারা আমার থেকে বয়সে অনেকই ছোট। তো আমাদের বাড়ির রীতি অনুযায়ী সম্পর্কটা উল্টে যায়। তারা সম্পর্কে আমার কাকা হলো, তারা আমাকে কাকা বলে। আচ্ছা, মানে উল্টে যায় সম্পর্ক, যেহেতু বয়সে বড় আমার। তো সেরকমই কাকা এবং ভাইপোর মধ্যে তখন একটা সম্পত্তি নিয়ে কোর্ট কাছারি হয়, এবং সেটা অনেকদিন ধরেই চলে। তার নিষ্পত্তি হয় এরকম ভাবে যে
বর্তমানে বাংলাদেশ যেটা, হ্যাঁ, সেখানকার বেশিরভাগ জমি ছোট ছেলে অর্থাৎ রাজকৃষ্ণ পাল। মানে এই জিনিসটা কোর্ট কাছারি হয়েছে বঙ্গভঙ্গের আগে, অনেক আগে, আচ্ছা, অনেক আগে, আচ্ছা 1800 খ্রিস্টাব্দ। আচ্ছা আর ভাইপো সে কলকাতা মূল বাড়ি এবং কলকাতার সম্পত্তির বেশিরভাগটাই পায়। আচ্ছা, তো তারপর আস্তে আস্তে দুই বাড়ির মধ্যে যতই যাই হোক, সংসারে থাকতে গেলে তো এক ঘটি বাটি তো একটা ধাক্কা লাগেই, আওয়াজ হয়। তারপর আস্তে আস্তে আবার শান্তি এসে যায় এবং এখন তো আমরা একই পরিবার, আলটিমেটলি রক্তটা তো এক, রক্তটা তো এক। মহারাজা নবকৃষ্ণ দেবেরই পুরো জিনিসটা নেমে আসছে একইভাবে এসে ইনফ্যাক্ট যাচ্ছে। আমি দেখেওছি, মানে ইনফ্যাক্ট আমরা মহাশয় প্রভু কৃষ্ণদেবকে দাদাকেও চিনি, ওনার সাথে আলাপ হয়েছে, তোমার সাথে যথেষ্টই ঘনিষ্ঠতা এবং পারিবারিক একটা হ্যাঁ, ঠাট্টা, ইয়ার্কি, হাসাহাসি। আমরাও ও বাড়িতে যাই, ওরাও এই বাড়িতে আসে, একই সঙ্গে সব, মানে মানে সেরকম ভাবে কোনো কিছু নেই। এটা কিন্তু আপনাদের জন্য ইনফরমেশনটা ভীষণ ভাবে রইলো, দুটো বাড়ি কিন্তু এক, বড় তরফ ছোট তরফ, তাই জন্য কোনো কনফিউশন রাখবেন না। দাদা ঢোকার সময় দেখলাম দুটো জিনিস, যেটা মানে আমাদের প্রাচীন বাংলার এই বাড়ির সব থেকে প্রাচীন রাধাকৃষ্ণ, এই বাড়ির গৃহদেবতা, আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু এই ছবিটার ব্যাপারে আমাকে আমাদের দর্শক বন্ধুদের ব্যাপারে একটু বলবে, মানে আমি দেখতে পাচ্ছি স্বামীজিকে মাঝখানে বসে। এটা একটা বিরাট ইতিহাস আছে। এটা ইতিহাসটা তোমায় বলি, এই বাড়ি, এই যে তুমি স্বামীজির কথা বললে, 1897 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি, আচ্ছা স্বামীজি এই বাড়িতে আসেন। আচ্ছা, বিশ্ব ধর্ম সম্মেলন করে তিনি আমেরিকা থেকে এসেছিলেন ম্যাড্রাসে। ম্যাড্রাসে 3 মাস থাকার পর তিনি কলকাতায় আসেন। কলকাতায় আসেন মানে তিনি ওইখান থেকে ম্যাড্রাস থেকে জাহাজে করে আসেন বজবজ, আচ্ছা বজবজ থেকে ট্রেনে করে আসেন শিয়ালদা, আচ্ছা, শিয়ালদা থেকে তিনি, মানে স্বামীজি যখন এসছেন তখন পশ্চিমবঙ্গ বা কলকাতাতে স্বামীজিকে নিয়ে বিরাট একটা আলোড়ন চলছে, ওই অত সুন্দর বক্তৃতার ওই ব্যাপারগুলো নিয়ে। তার সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে দুটো দল ভাগ হয়ে গেছে। আচ্ছা, একটা দল বলছে স্বামীজি হিন্দু নন, আর একটা দল বলছে স্বামীজি হিন্দু। কেন বলছেন হিন্দু নন? তার কারণ হচ্ছে কালাপানি পার হলে সে আর হিন্দুত্ব তার থাকে না। ওই আগেকার যে টার্মটা ম্লেচ্ছ, ম্লেচ্ছ, স্বামীজি হচ্ছেন ম্লেচ্ছ, তার কারণ স্বামীজি কালাপানি পার হয়েছেন। আর একটা দল বলছে স্বামীজি ম্লেচ্ছ হতেই পারেন না, তিনি আমেরিকাতে বিশ্ব ধর্ম সম্মেলনে যে বক্তব্য রেখে এসেছেন এবং হিন্দুত্বটাকে যে জায়গায় নিয়ে গেছেন, তার মতন এই জায়গায় কেউ হিন্দুত্বটাকে নিয়ে যেতে প্রচারই করতে পারেনি। তো এই যে দুটো দল, এই দুটো দলের ভাগাভাগি নিয়ে তখনকার দিনে বাবু সমাজ ঠিক করে স্বামীজিকে একটা সম্বর্ধনা দেওয়া হবে। আচ্ছা, সেই হিসেবে কাশিমবাজার রাজবাড়ি থেকে আরম্ভ করে অনেকেই এগিয়ে আসে, কিন্তু স্বামীজি কলকাতায় আসার পর সেখানেও একটা বিভেদ সৃষ্টি হয়। আচ্ছা, এবং যিনি ওই সভাতে সভাপতিত্ব করবেন বলে ঠিক হয়, শেষ মুহূর্তে তিনি নিজেকে সরিয়ে নেন। আচ্ছা, আমি ইচ্ছে করে তার নামটা বলছি ঠিক না, আছে, বেশ। কাউকেই আমার ছোট বড় ইচ্ছে নেই। একদমই তাই।